বহ্নি পতঙ্গ আপনাদের কাছে নিবেদন করতে চলেছে জনপ্রিয় কিশোর সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক গল্প বন্দি আত্মা। গল্পটি প্রকাশিত হয় রঞ্জিত চট্টোপাধ্যায় সম্পাদিত বাছাই ভূতের গল্প বইতে। প্রধান চরিত্রে লেখক অনন্তবাবু ও সুরেন। গল্পের সূত্রধার অরূপ, গল্প পাঠে শুভম মিত্র। শুরু হচ্ছে বন্দি আত্মা। বিখ্যাত প্রেত বিশেষজ্ঞ অনন্তবাবুর বাড়িতে বসে এক সন্ধ্যায় আলাপ করছিল। কথা হচ্ছিল প্রেততত্ত্ব নিয়ে। আমি ডাক্তার, কিঞ্চিৎ পশারও যে আছে, নিজের মুখে এ কথা বললে গর্ব করা হবে না। আত্মা বলে কোনো কিছুর অস্তিত্ব যে আদৌ আছে, আমি আজ পর্যন্ত হাতে নাতে এমন প্রমাণ কখনো পাইনি। জন্ম, মৃত্যু ও দেহগত সমস্ত রহস্য একেবারে আমার নখদর্পণে, এমন অভিমান আমার পুরো মাত্রায় আছে। কিন্তু অনন্তবাবু আমার সেই অভিমানে আঘাত দিতে চান। তিনি বলেন, জন্ম মৃত্যু কথার কথা মাত্র হে, দেহটা সাময়িক খোলস ছাড়া আর কিচ্ছু না। জন্মের আগেও এবং মৃত্যুর পরেও আত্মা ঠিকই বেঁচে থাকে। খুব জোরে তর্ক চালিয়েছি। আমিও বুঝবো না, অনন্তবাবু না বুঝিয়ে ছাড়বেন না। তর্কটা যখন রীতিমতো জমে উঠেছে, হঠাৎ রাস্তায় উঠল ভীষণ গোলমাল। সচমকে মুখ ফিরিয়ে আমরা জানলা দিয়ে বাইরে চেয়ে দেখি, পথের ওপাশের ফুটপাতের ওপরে সুরেনবাবুর বাড়ির সামনে মস্ত ভিড়ের সৃষ্টি হয়েছে। আমরা সকলে ঘর থেকে বেরিয়ে দ্রুত পায়ে ঘটনাস্থলে গিয়ে হাজির হলুম। এ বাবা, ইস দেখো তো, একটু সাবধানে চলাফেরা করবে তো। আহা, রক্ত বেরিয়েছে দেখছি। ফুটপাতের উপরে হাত পা ছড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন সুরেনবাবু নিজেই। তিনি কেবল আমাদের প্রতিবেশী নন, আমাদের দুজনের বিশেষ বন্ধু বটে। ভিড়ের একজন তো জিজ্ঞাসায় উত্তরে বলল, বারান্দার উপর থেকে উনি পড়ে গেছেন। আমরা ধরাধরি করে সুরেনবাবুকে নিয়ে তার বাড়ির ভেতরে ঢোকালাম। তারপর বৈঠকখানায় তক্তপোষের উপরে শুইয়ে তাকে বেশ পরীক্ষা নিরীক্ষা করতে লাগলুম। পরীক্ষার পর বুঝলুম গতিক সুবিধের নয়। সুরেনবাবুর দেহের ওপরটায় গুরুতর আঘাতের চিহ্ন নেই বটে, কিন্তু তার দেহের ভেতরের অবস্থা ভয়াবহ। এটা বেশ সহজেই আমি অনুমান করতে পারলুম। অনন্তবাবুকে বললুম, এর মৃত্যুর আর দেরি নেই। অনন্তবাবু বললেন, কি সর্বনাশ! তাহলে উপায়? সুরেনের বউ, ছেলে মেয়ে সবাই যে হরিদ্বারে তীর্থ করতে গিয়েছে। বাড়িতে মানুষ বলতে তো আর দ্বিতীয় ব্যক্তি নেই। এখন আমরা তাহলে কি করব? তাদেরও তো প্রয়োজন। বললুম, আমার পরীক্ষা ভুল হতে পারে, দাঁড়ান ডাক্তার পি ঘোষকে ডাকি। ডাক্তার পি ঘোষ হচ্ছেন কলকাতার শ্রেষ্ঠ ডাক্তারদের অন্যতম। ফোনে খবর পেয়ে এসে হাজির হলেন। সুরেনবাবুকে পরীক্ষা করে বললেন, না, এনার কোনো আশা নেই। মিনিট কয়েকের মধ্যেই ইনি মারা যাবেন। আমি বললুম, অনন্তবাবু, আপনার যদি ঠিকানা জানা থাকে তবে সুরেনবাবুর স্ত্রী আর ছেলে মেয়েকে এক্ষুনি টেলিগ্রামে খবর দিন। ঠিকানা আমি জানি, টেলিগ্রামও করে দিচ্ছি। কিন্তু আপনারা যেমন বলছেন সুরেন এখনই মারা যাবে, হরিদ্বার তো আর একদিনের পথ নয়। সুরেনের কোনো আর আত্মীয়ও নেই। সমস্ত ঝুঁকি আমাদেরই সামলাতে হবে। মৃতদেহ নিয়ে আমরা করবোটা কি? মিস্টার ঘোষ, দেখুন, আপনাদের চিকিৎসা বিজ্ঞান যদি একে কোনো রকমে ওই দিন তিনেক বাঁচিয়ে রাখতে পারে, ভালো হতো তাহলে। ডাক্তার ঘোষ মাথা নেড়ে বললেন, অসম্ভব। এতক্ষণে মরণ ওর দেহের ভেতরে প্রবেশ করেছে। এই অসাধ্য সাধন, অসম্ভব।
উনি মারা পড়লেন বলে। অনন্ত উত্তেজিত মতো একবার ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত ঘুরে এলেন, তারপর হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, মৃত্যুর পরেও কি দেহের ভিতর আত্মার সাড়া পাওয়া অসম্ভব ডাক্তার ঘোষ? আপনি কি বলছেন? আমিও তখন হতভম্বের মতো অনন্তবাবুর মুখের পানে তাকিয়ে রইলাম। আমার দিকে চেয়ে তিনি বললেন, আপনারা হিপনটিজমের কথা নিশ্চয়ই জানেন, বাংলায় যাকে বলে সম্মোহন বিদ্যা বা যোগনিদ্রা, জানেন তো? আমি বললুম, জানি, আর এও জানি যে হিপনোটিজমে আপনার দেশজোড়া খ্যাতি আছে অনন্তবাবু, কিন্তু তার কথা এখন কেন? আমি এখনই একবার সুরেনকে সম্মোহন বিদ্যায় অভিভূত করতে চাই। তাতে কি ফল হবে? সুরেনবাবু কি মৃত্যুর কবল থেকে রক্ষা পাবেন? মৃত্যুর কবল থেকে কোনো দিন কোনো মানুষই কোনো মানুষকে রক্ষা করতে পারে না, তবে যোগনিদ্রার একটা আশ্চর্য মহিমা আছে, তার দ্বারা নিশ্চয়ই একটা কিছু ফল পাওয়া যাবে, তাতে কোনো সন্দেহ নেই। সেটা যে কি তা অবশ্য আমি না থাক, আর কথা বলাবার সময় নেই। সুরেনের দিকে তাকিয়ে দেখুন, ওর যে শেষ মুহূর্তে উপস্থিত। সুরেনবাবুর মুখ তখন মৃত্যু যন্ত্রণায় ভীষণ হয়ে উঠেছে, তার দুই বিস্ফোরিত চোখের তারা চারিদিকে ঘুরছিল। অনন্তবাবু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে সুরেনবাবুর দেহের ওপরে বিশেষ কৌশলে হস্তচালনা করতে লাগলেন। ডাক্তার ঘোষ গম্ভীর মুখে বসে রইলেন, তার চোখে নিদারুণ অবিশ্বাসের ছায়া। কি আর করি, আমি অবাক হয়ে অনন্তবাবুর কাণ্ড কারখানা দেখতে লাগলুম। কয়েক মুহূর্ত পরে তেমনি ভাবে হস্তচালনা করতে করতেই অনন্তবাবু দৃঢ়ভাবে বারবার ডাকতে লাগলেন, সুরেন, সুরেন, ও সুরেন, সুরেন। প্রথমটা সুরেনবাবু কোনো রকম ভাবান্তরী হতে দেখা গেল না, তারপর ধীরে ধীরে তার চোখের তারা স্থির ও স্বাভাবিক হয়ে এলো। অনন্তবাবু বললেন, সুরেন, আমার চোখের দিকে একবার তাকিয়ে দেখো, দেখো। সুরেনবাবুর চোখ অনন্তবাবুর চোখের দিকে ফিরল, সঙ্গে সঙ্গে তার সারা দেহ একবার শিউরে উঠল। সুরেন। স্বাভাবিক কণ্ঠে জবাব হলো, কি? তোমার কি কোনো কষ্ট হচ্ছে? না। তবে? জবাব নেই। আবার ৩-৪ বার ডাকাডাকির পর সুরেনবাবু চমকে উঠে বললেন, হ্যাঁ। তুমি কি ঘুমোচ্ছ? হ্যাঁ, আর আমায় ডেকো না তোমরা, আমাকে ঘুমোতে ঘুমোতে মরতে দাও। বেশ, তবে তুমি ঘুমাও, তবে কাল সকালে আমি তোমাকে আরও একবার ডাকবো। তোমাকে সাড়া দিতেই হবে, দিতেই হবে। সাড়া দেব? এখন আমি মরছি, আমাকে ঘুমোতে দাও। সুরেনবাবু দুই চোখ মুদে গেল। অনন্তবাবু আমার কাছে এসে বললেন, আপনাদের মত কি, কিরকম বুঝলেন ডাক্তার? ডাক্তার ঘোষ বললেন, আপনি কি ভাবছেন কাল সকালে ওর সাড়া পাওয়া যাবে? হ্যাঁ। অসম্ভব, তাহলে তো চিকিৎসা বিজ্ঞান ব্যর্থ হয়ে যাবে। বেশ, কাল সকালে এসে দেখবেন। আসবো, যদিও জানি অসম্ভব সম্ভব হবে না, তবু আপনি আমার কৌতূহল জাগিয়ে তুলেছেন। কাল সকালে আমি আবার আসছি। পরদিনের সকাল। বহুকাল ধরে প্রেততত্ত্ব নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে
গোরামির দ্বারা আচ্ছন্ন হয়ে অনন্তবাবু বিচার শক্তি হারিয়ে ফেলেছেন। এই কথাটি বলা বলি করতে করতে ডাক্তার ঘোষের সঙ্গে আমি সুরেনবাবুর বাড়িতে গিয়ে হাজির হলুম। দেখলুম বৈঠকখানায় সমস্ত জানলা বন্ধ করে আধা অন্ধকার ঘরে সুরেনবাবুর দেহের পাশে অনন্তবাবু চুপ করে বসে আছেন, সমস্ত নিথর নিঝুম। ডাক্তার ঘোষ সুরেনবাবুর দেহ পরীক্ষা করে বললেন, দেহ শীতল আর আড়ষ্ট, হৃৎপিণ্ডের ক্রিয়া স্তব্ধ, শ্বাস প্রশ্বাস নেই। কাল রাত্রেই এর মৃত্যু হয়েছে। অনন্তবাবু, এখনো কি আপনার সন্দেহ দূর হয়নি? সুরেনবাবুর গায়ের রং রীতিমতো হলদেটে হয়ে গেছে, তার দুই চোখ বোজা, মুখ হাঁ করা। আমি বললুম, আর কেন অনন্তবাবু, এবার এর সৎকারের ব্যবস্থা করুন। হরিদ্বারে তার করে দিয়েছি, আসুক ওরা, সুরেনের স্ত্রী ছেলে মেয়ে, ওরা আসুক আগে। সে কি, ততক্ষণে ওর দেহটার কি অবস্থা হবে বুঝতে পারছেন আপনি? দেহের কি অবস্থা হবে বুঝতে পারছি না, তবে সুরেনকে আর একবার ডেকে দেখা দরকার। ডাক্তার ঘোষ বললেন, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আর কাকে ডাকবেন? সুরেনকে। সুরেন, সুরেন। কোনো সাড়া নেই। ডাক্তার ঘোষ বললেন, কি আশ্চর্য, মরা কখনো কথা কয় নাকি আবার? সুরেন, 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 আমি অনন্ত তোমাকে ডাকছি, একবার সাড়া দাও সুরেন, সাড়া দাও। স্তম্ভিত নেত্রে দেখলুম সুরেনবাবুর ফাঁক করা ওষ্ঠধারের ওপাশে জিভখানা ছটফট করছে যেন। সুরেন, সুরেন। সুরেনবাবুর চোয়াল ও ওষ্ঠাধার একটুও নড়ল না, কিন্তু তার হাঁ করা মুখবিহর থেকে অদ্ভুত বিকৃত স্বরে এই কথাগুলি বেরোল, আমার কেন? আমার মৃত্যু হয়েছে, আমি এখন ঘুমোচ্ছি। সে কি স্বর! মনে হলো সুরেনবাবুর মুখ যেন কথা কইছে না, সে সুর আসছে যেন বহু দূর থেকে, যেন গভীর কোনো গিরিগুহার অতলতার ভেতর থেকে। একটা অজানা ভয়ে আমার গা কাঁপতে লাগলো। ডাক্তার ঘোষ যেন ধাক্কা খেয়ে পিছিয়ে গিয়ে দাঁড়ালেন দেয়ালে পিঠ রেখে, তার মুখ চোখ উদ্ভ্রান্তের মতো। সুরেন, তুমি কি এখনো ঘুমিয়ে আছো? না না, আমি ঘুমোচ্ছিলুম বটে, কিন্তু এখন আমার মৃত্যু হয়েছে। সুরেন, আবার তুমি ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। ডাক্তার ঘোষ, আপনার কোনো বক্তব্য আছে? ডাক্তার ঘোষ ক্ষীণ স্বরে বললেন, হ্যাঁ হ্যাঁ, কি বললেন? ও না। সুরেনবাবুর কণ্ঠস্বর কিরকম মনে হলো আপনার? ভয়ানক। মানুষের গলার ভেতর থেকে যে ওরকম বিভৎস আওয়াজ বেরোতে পারে, এটা এটা ধারণার অতীত। ও তো কণ্ঠস্বর নয়, যেন একটা অমানসিক ধ্বনি মাত্র। কিন্তু ও ধ্বনি তো অপর কারো নয়, ধ্বনি তো আসছে সুরেনের গলার ভেতর থেকেই। সুরেনকে আজ আর ব্যস্ত করব না, ও এখন নিশ্চিন্তে আরামেই ঘুমিয়েই থাক। বোধহয় পরশু দিনই সুরেনের স্ত্রী এসে পড়বেন, তখন আর একবার আপনাকে ডাকবো, আসবেন তো? নিশ্চয়ই আসবো। ডাক্তার ঘোষ তার বিস্ময়াবিষ্ট কৌতূহল দমন করে শশব ব্যস্ত হয়ে বললেন, এই যে অজানা বিজ্ঞানের নতুন রহস্য, না এসে থাকতে পারবো না।
আজ অনন্তবাবুর আহ্বানে আবার সুরেনবাবুর বাড়িতে চলেছি আমরা দুজনে। সন্তানদের নিয়ে সুরেনবাবুর স্ত্রী কলকাতায় এসে পৌঁছেছেন। তার নাম হৈমবতী। রন্ধনধ্বনি শুনতে শুনতে সুরেনবাবুর বৈঠকখানার ভিতরে গিয়ে ঢুকলুম। সুরেনবাবুর আড়ষ্ট দেহ ঘিরে বসে আছেন হৈমবতী, তার 2 ছেলে আর 1 মেয়ে। সকলের চোখে জল, কণ্ঠে আর্তনাদ। ওগো, আমার একা ফেলে চলে গেলে। তেত্ত করতে গিয়ে শেষে কিনা বেদমা হয়ে ফিরলাম। ওগো, একটিবার চাও, চোখ মেলে চাও আমার দিকে। বাবা, বাবা গো, এ কি হলো? বাবা, বাবা, বাবা গো, এ কি হলো? অনন্তবাবু বসে আছেন মৃতদেহের ডান পাশে। মুদিত নেত্রে তিনি মূর্তির মতো স্থির, যেন ধ্যান ও মগ্ন। সুরেনবাবুর দেহ যেমন ভাবে দেখে গিয়েছিলুম তেমনি ভাবেই আছে। হৈমবতী গতকাল এসেছেন। হিসেব করে দেখলুম সুরেনবাবুর মৃত্যুর পর 5 দিন কেটে গিয়েছে। একে গ্রীষ্মকাল, তাই বছর আবার অতিরিক্ত গরম। কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে সুরেনবাবুর গায়ের রং হলদে এবং দেহ মৃত্যু শীতল ও কাঠ আড়ষ্ট হয়ে গেলেও একটিও পচেনি বা ফুলে ওঠেনি। অনন্তবাবু চোখ খুলে বললেন, এই যে আপনারা এসেছেন। তবে হৈমবতী বড়ই ব্যস্ত হয়ে উঠেছে। তাহলে সুরেনকে আর একবার জাগাবার চেষ্টা করি। আমরা নীরবে ঘাড় নেড়ে সায় দিলুম, যদিও আমার বুকের ভেতরে জাগলো কাঁপন। মৃতদেহের ওপরে খানিকক্ষণ হস্তচালনা করে অনন্তবাবু ডাকলেন, সুরেন, 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 সুরেন। প্রায় 10-12 বার নাম ধরে ডাকবার পর মৃতদেহের আড়ষ্ট হাঁ করা মুখের ভিতরে জিভখানা হয়ে উঠল আবার সেই রকম ভয়াবহ রূপে চঞ্চল। হৈমবতী স্বামীর বুকের উপর ঝাঁপিয়ে পড়ে ক্রন্দন স্বরে বলে উঠলেন, ওগো, তাহলে তুমি সত্যি বেঁচে আছো? ছেলেমেয়েরাও বাবা, 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 বাবা বলে চেঁচিয়ে কেঁদে উঠল। অনন্তবাবু বললেন, কথা কও সুরেন, কথা কও, কথা কও সুরেন। আবার শোনা গেল সেই বর্ণাতীত ভয়ঙ্কর কণ্ঠস্বর, যা আসছে যেন বাড়ির বাইরের পৃথিবীর অতল পাতালের ভেতর থেকে। আবার কেন ডাকাডাকি? বলেছি তো আমি বেঁচে নেই। এই তো তুমি বেঁচে আছো, এই তো তুমি কথা কইছো। একবার চোখ মেলে তাকিয়ে দেখো, আমরা সবাই এসেছি। হৈম, স্থির হও, শান্ত হও। সুরেন এখন আমি ছাড়া আর কারোর কথার জবাব দেবে না, কারো না। সুরেন, সুরেন, হৈম তোমাকে ডাকছে। সুরেন। আবার ডাকাডাকি কেন? ডেকে লাভ নেই, আমার মৃত্যু হয়েছে। তোমার যদি মৃত্যুই হয়ে থাকে তবে তুমি কথা কইছো কেমন করে? আমি এখন আমার মৃতদেহের ভিতর বন্দি আছি। বন্দি? কি বলছো কি? কেন? তুমি যেতে দিচ্ছ না বলে। অনন্ত। অনন্তবাবু এতক্ষণ সমানে হস্তচালনা করছিলেন। এই ব্যাপারে তিনি যে তার সমস্ত ইচ্ছাশক্তিকে প্রবলভাবে নিযুক্ত করেছেন সেটা বোঝা যায় তার চেহারা দেখে। তার কপালের ওপরে শিরাগুলো এবং কণ্ঠের ওপরে মাংসপেশিগুলো দ্বিগুণ ফুলে এবং মুখের রং রাঙা টকটকে হয়ে উঠেছে। হঠাৎ তিনি হস্তচালনা বন্ধ করে খানিকক্ষণ নীরবে অত্যন্ত হাঁপাতে লাগলেন। তারপর ফিরে বললেন, হৈম, হৈম, আর কেন? তোমার জন্যই সুরেনকে যোগনিদ্রা আচ্ছন্ন রেখেছিল। এইবার ওর ঘুম ভাঙায়
ওর আত্মাকে মুক্তি দিই। তোমরা মৃতদেহের সৎকারের ব্যবস্থা করো, এক্ষুনি করো। হৈমবতী এমন তীব্র স্বরে চেঁচিয়ে কেঁদে উঠলেন যে আমাদের কান যেন ফেটে গেল। তারপর তিনি মাটির উপরে আছড়ে পড়ে বললেন, অনন্তবাবু, আমাকে দয়া করুন। উনি এই অবস্থাতে থাকলেও আমার সুখ। মনে করব আমি বেধবা হইনি। অনন্তবাবুর মুখে ফুটে উঠল একসঙ্গে ব্যথা, দয়া ও মমতার ভাব। অল্পক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, বেশ বৌমা, তাই হোক। আরো কিছুদিন এভাবেই যাক। তুমি শান্ত হও, সংযত হও। তারপর আমার যা করার আমি করব। মনে রেখো মা, আমি হচ্ছি তুচ্ছ মানুষ। মৃত্যু হচ্ছে ভগবানের ইচ্ছা। তাকে বাধা দেবার চেষ্টা করলে আমারও সর্বনাশ হবে, আমিও বাঁচব না। অনন্তবাবু উঠে দাঁড়ালেন। এতক্ষণ আমরা ছিলাম দুঃস্বপ্নে অভিভূতের মতো অসার হয়ে। অনন্তবাবু উঠে দাঁড়াতেই সার হলো আমাদের। ডাক্তার ঘোষ বললেন, আমি আর সহ্য করতে পারছি না। আমার প্রাণপণ হাঁপিয়ে উঠছে। আমারও। বাইরে বেরোতে পারলেই বাঁচি। অনন্তবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, আমার ওই ইচ্ছা। চলুন, আমরা বাড়ির বাইরে যাই, চলুন। তারপর কেটে গেছে 2 মাস। সুরেনবাবুর দেহ পড়ে আছে বৈঠকখানার তক্তপোষে, তাতে এখনো পচ ধরেনি। ইতিমধ্যে এই অদ্ভুত খবর শুনে দলে দলে বাইরের লোক এবং খবরের কাগজের সংবাদদাতারা সুরেনবাবুর বাড়িতে আনাগোনা শুরু করে দিয়েছিল। অনন্তবাবু খাপ্পা হয়ে উঠেছিলেন। বাইরের লোকেরা আর ভেতরে ঢুকতে পায় না। খবরটা রটে গিয়েছিল দিকে দিকে। চারিদিকে ভীষণ উত্তেজনা সৃষ্টি হয়েছে। কেবল বাঙালি নয়, ইংরেজ এবং আরও নানা জাতীয় লোকেরও কৌতূহলী হয়ে আবেদন জানাচ্ছে সুরেনবাবুর দেহ পরিদর্শনের জন্য। আবেদনকারীদের মধ্যে ছিল বহু বিখ্যাত নাম। একদিন অনন্তবাবুর জরুরি আত্মন এলো। তার বাড়ির কাছে গিয়ে দাঁড়াতেই শুনলুম সুরেনবাবুর বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ। অনন্তবাবুর বৈঠকখানায় ঢুকে দেখি একখানা চেয়ারের ওপর বসে আছেন ডাক্তার ঘোষ। অনন্তবাবু ঘরময় ঘুরে বেড়াচ্ছেন। তার ভাবভঙ্গি উদ্ধ, বিরক্ত। আমাকে দেখেই তিনি বলেন, এই যে কান্না শুনতে পাচ্ছেন আপনি? অসহ্য, বিরক্তিকর। হ্যাঁ, ব্যাপার কি? আজ সুরেনের যোগনিদ্রা ভাঙব বলে তার ওই কান্না। হৈমবতীর ইচ্ছা সুরেনের দেহ ওইভাবেই থাকুক, কিন্তু তাও কি সম্ভব? আমি বেশ বুঝতে পারছি আমার নিজের স্বাস্থ্য দিন দিন ভেঙে পড়ছে। এই অস্বাভাবিক উত্তেজনা আর কত দিন সহ্য হয়? প্রবল ইচ্ছা শক্তিরও তো একটা সীমা আছে। এই জন্যই আমাকে ডেকেছেন? আপনাকেও, ডাক্তার ঘোষকেও। আর একটা কি কথা জানেন? নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। কেন? বোধহয় প্রকৃতির আইন ভঙ্গ করছি। ভগবান সুরেনের আত্মাকে যে অদৃশ্য পথে নিয়ে যেতে চান, আমি হচ্ছি তার বাধার মতো। এ এক মস্ত অপরাধ। এজন্যই হয়তো আমাকে শাস্তি ভোগ করতে হবে। হয়তো এক প্রাণহীন কুৎসিত দেহের কারাগারে বন্দী হয়ে সুরেনের আত্মাও অত্যন্ত কষ্ট ভোগ করছে। না, আর নয়। আমি দৃঢ় প্রতিজ্ঞা করেছি এই ব্যাপারের ওপর আজকেই যবনিকা ফেলে দেব, আজকেই। কারণ মিনতি, কারোর অশ্রু আর আমাকে বাধা দিতে পারবে না। আসুন আপনারা,
গোড়া থেকেই যখন সঙ্গেই আছেন, তখন শেষ দৃশ্যটাও দেখুন। শেষ পর্যন্ত হৈমবতীকেও সম্মতি দিতে হলো। অনন্তবাবু অনেক চেষ্টার পর তাকে বুঝিয়ে দিয়েছেন এই মৃতদেহের মধ্যে সুরেনবাবুর আত্মা বন্দী হয়ে আছে অভিশপ্তের মতো। দেহ থেকে বেরোতে না পারলে আত্মার গতি হবে না। অনন্তবাবু দেহের পাশে বসে হস্তচালনা করতে করতে ডাকলেন, সুরেন, সুরেন, সুরেন। আমরা রোমাঞ্চিত দেহে বিস্ফারিত নেত্রে রুদ্ধশ্বাসে মৃতদেহের দিকে তাকিয়ে রইলাম। 7-8 মিনিট কেটে গেল। দেহ নিঃসার, নিস্পন্দ। অনন্তবাবু কপাল থেকে দরদর করে ঘাম ঝরতে লাগলো। সুরেন, সুরেন জাগো, সুরেন সাড়া দাও, আমি অনন্ত। সুরেন, তোমাকে ডাকছি সুরেন। আরও 7-8 মিনিট কাটল। অনন্তবাবু উদ্বিগ্ন কণ্ঠে বললেন, তবে কি আমি ব্যর্থ হব? না, সুরেনের আত্মা কি নেই? না 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 না, তা তো হতে পারে না। যোগনিদ্রার প্রভাব না থাকলে দেহের অবস্থান হতো অন্যরকম। সুরেন, সুরেন, সুরেন জাগো। সুরেন, তোমার যোগনিদ্রা ভঙ্গ হোক সুরেন। এইবার উন্মুক্ত দন্তকণ্টকিত মুখবীরের মধ্যে জ্যান্ত হয়ে ছটফট করে জিভখানা নড়তে লাগলো। সুরেন! উত্তরে শোনা গেল এক ভীষণ ও তীক্ষ্ণ আর্তধ্বনি। সে আর্তনাদ ভাষায় বর্ণনা করা যায় না। মানুষের কান কোনো দিন শোনেনি তেমন আর্তনাদ। ছেলেমেয়েরাও ঘর ছেড়ে পালিয়ে গেল। হৈমবতী মূর্ছিত হয়ে পড়লেন। আমাদের অবস্থা হয়ে দাঁড়ালো শোচনীয়। সুরেন শান্ত হও, সুরেন শান্ত হও ভাই, শান্ত হও। শান্ত হব? তোমরা জানো না এই দেহের নরকে কে দুঃসহ যন্ত্রণা। নিশিদিন কাঁদছি আর ছটপট করছি। মৃত্যুর পরেও কি শাস্তি! আর কেন? আমাকে এবার মুক্তি দাও, মুক্তি দাও। আজকের স্বর আরো বিকট ও ভয়াল এবং আসছে যেন আরো 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 বেশি দূর থেকে। অনন্তবাবু বললেন, দিলুম ভাই, দিলুম। এই মুহূর্ত থেকে তোমাকে মুক্তি দিলুম। ভেঙে যাক তোমার যোগনিদ্রা, ভেঙে যাক তোমার যোগনিদ্রা। পর মুহূর্তে অদ্ভুত এক শব্দ হলো। সঙ্গে সঙ্গে আগের মতো দেখলুম তক্তপোষের উপরে পড়ে রয়েছে সুরেনবাবুর দেহর বদলে একটা নরকঙ্কাল এবং তার চারিদিকে ঘিরে গড়াচ্ছে বিগলিত মাংস, মেদ, মজ্জার তরল বিবর্ণ ধারা। বিষম পূর্তি গন্ধে ঘরের বাতাস দুর্গন্ধ, বিষাক্ত। সভয়ে প্রাণপণে দৌড়ে বাইরে পালিয়ে এলুম। শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের গল্প বন্দি আত্মা। অভিনয়ে শুভম মিত্র, অরূপ, অচ্যুতা সাহা, রাহুল অধিকারী, দেবত্রী মাইতি, দেবলীনা বিশ্বাস। অগ্রজ পাঠক। আবহ নির্মাণ নীলাভ চ্যাটার্জি ও মধুরিমা ঘোষ। পোস্টার ডিজাইন পৌলমী চ্যাটার্জি। পরিচালনা ও পরিকল্পনা সম্রাট রায়। তাহলে আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখা হচ্ছে আবার নতুন আর একটি নতুন স্বাদের গল্প নিয়ে পরের সপ্তাহে। ততক্ষণ শুনতে থাকুন বহ্নি পতঙ্গ।